স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। জাতীয় বাজেটে বছর বছর বাড়ছে আয়কর নির্ভরতা, তবে বছর জুড়ে এই খাত থাকে অনেকটাই আড়ালে। সেপ্টেম্বর মাস এলেই বেশি নড়েচড়ে বসেন আয়কর দাতা গ্রহীতা দুই পক্ষ। চলে এসেছে সেই ভরা মৌসুম। জাতীয় আয়কর দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তারপর দিনই শুরু হবে 7 দিনের আয়কর মেলা। এই খাত থেকে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলেই কেবল সার্থক হবে এই আয়োজন। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সদস্য আব্দুর রাজ্জাক। স্বাগত আপনাদের। যে কথাটি বলছিলাম যে চলতি অর্থবছরের বাজেট, মানে চলতি অর্থবছরের বাজেট যেটা, সেটা অনেকটাই আয়কর নির্ভর। আমরা বিগত বাজেটগুলোতেও দেখেছি এই একই অবস্থা। তো এবার আয়করের সর্বনিম্ন সীমা 2.5 লাখ টাকা করা হয়েছে। বর্তমানে জীবন ব্যয়, মানুষের যে জীবন, সেটার সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে সর্বনিম্ন যেটা আর কি করা হয়েছে সীমা, এটা কিছুদিন পর, কয়েক বছর পর পরই এটা কিন্তু একটা সামঞ্জস্য বিধান করার চেষ্টা করা হয় জীবনযাত্রা মানের সাথে এটা মিলিয়ে। তারপরে একটা দেশের সাধারণ মানুষের আয় কত হয় সেটার সাথে। এটা 2 লাখ টাকা ছিল, তার আগে 1,80,000 টাকা ছিল। এবার এটা কিছুটা বাড়ানো হয়েছে। এবার বাড়লো কতদিন পর? এটা 2 বছর পরে, খুব সম্ভব আমাদের 2 বছর পরে বাড়ানো হয়েছে। 2 লাখ থেকে 2.5 লাখ। আমাদের আগে ছিল 2 লক্ষ টাকা 20,000 টাকা। এই বছর সেটা সাধারণ করদাতাদের জন্য, আবার মহিলাদের জন্য, আবার যারা নাকি বয়স্ক তাদের জন্য। আবার মাপকাঠিটা কি, মানে আমাদের যে জীবনযাত্রা, বর্তমান ব্যয় বা মানুষের আয়, সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন আপনি? আমার মনে হয় যে আমাদের দেশের যে আয় কাঠামো এখন, সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ। আপনার অন্যান্য অনেক দেশও যেভাবে এটা করা হয়, বিভিন্ন সিস্টেম আছে। তবে আমাদের দেশে যেটা করা হয় যে একটা যদি পরিবারের যদি এই আয়টা হয়, তাহলে তার ব্যয় কত হতে পারে, তার কিছু উদ্বৃত্ত থাকে কিনা, সেটা একটা নেওয়া হয়। আরেকটা যেটা করা হয় সেটা হলো যে কর তো আদায় করতে হবে, কারণ মানুষকে সেবা দিতে হবে। সুতরাং সেটার বিবেচনা রেখেও এটা করা হয়। আবার আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড়ও দেয়া হয় যারা বয়স্ক আছেন বা মহিলা আছেন তাদের জন্য। কিন্তু যেটা নাকি কিছু বছর পর পরে যেটা পরিবর্তন করা হয়, ওই পরিবর্তনটা সাধারণত করা হলো যে মূল্যস্ফীতির সাপেক্ষে এবং জাতীয় আয় কত হয়েছে। এখন সাধারণ আমাদের যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে আছে, সেই সার্ভেটাতেও দেখা হয় যে সেখানে একটা গড় আয় কত আছে, সেটাকে মাথায় রেখে তারপরে এটা করা হয়। আমি একটু আব্দুর রাজ্জাকের কাছে যাই। একই প্রশ্ন আপনার কাছে। এই যে প্রতি বছর বাজেটে একটা বড় খাত ধরে রাখা হয় আয়কর থেকে, যে আয়টা হবে সরকারের, সেটা রাজস্ব আয়। তো এই বাড়ছে, এই নির্ভরতা আমাদের বাড়ছে দিন দিন। আমরা দেখতে, যদি বিগত কয়েকটা বাজেট পর্যালোচনা করি, সেই সাথে কিন্তু আমরা মনে করি যে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডেরও সক্ষমতা বাড়াতে হয় সরকারের সেই টার্গেটটা ফুলফিল করতে। বাজেটে যতটা আপনাদের উপর নির্ভরতা বাড়ছে, আপনাদের সক্ষমতা কি সেই অনুপাতে বাড়ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো আমাদের সক্ষমতা আমরা দিন দিন কিন্তু বাড়াচ্ছি, আমাদের করদাতাদেরকে সেবা দেওয়ার জন্য, একটা কর বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্যই আমাদের যে বর্তমান যে জনবল কাঠামো আছে, সেটাকে আরও প্রশিক্ষিত করা এবং নতুন নতুন জনবল নিয়োগ দেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এবং সেই নিরিখেই কিন্তু আমাদের এক্সিস্টিং জনবলকে আমাদের আরও কর বিষয়ক প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে করদাতাদেরকে সেবা প্রদানের জন্য আমরা প্রশিক্ষিত করে তুলছি। আমরা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। বিগত কয়েক বছরের আমরা যদি পরিসংখ্যান নিয়ে দেখতে পাই যে অনেক সময়ই বাজেটে আয়কর থেকে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ফুলফিল হয়নি। সেটার কারণটা না, বিষয়টা ঠিক এরকম না। আমরা যে গত অর্থ বছরে কিন্তু আমাদের আয়কর প্রথম স্থানে চলে এসেছে। এখন 3 এর মধ্যে তারা আগের বছরে দ্বিতীয় অবস্থানে ছিল। বিএটি বা ভ্যাট যেটা, সেটা প্রথম অবস্থানে ছিল। তো গত বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা অর্জন করেছি। তার আগের বছর, এর আগের বছরও আমরা রিভাইজ টার্গেটের কাছাকাছি ছিলাম, পুরোটা হয়নি। তবে এখানে যেটা আর কি বলার দরকার, হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি, যে আমাদের এখন ভ্যাট থেকে যেটা আয় হয় তার থেকে এখন আয়করের থেকে আমরা বেশি আয় করছি। কিন্তু আপনি যদি আমাদের ট্যাক্স জিডিপি রেশিও দেখেন, তাহলে পৃথিবীতে এটা হলো সবচেয়ে কম একটা অবস্থা। ইভেন অনেক লোক আয়করের আওতার বাইরে আছেন, অনেকে কর দেন না, কর ফাঁকি। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, এই যে ভ্যাটের চেয়ে আয়করটা বেশি, এটা কি আয়করের সক্ষমতা বেড়েছে নাকি ভ্যাট থেকে যত টাকা আসার কথা সেটা আসছে না? আমার মনে হয় যে খুবই সচেতন ভাবে এটা চেষ্টা করা হয়েছে যে আয়করের অংশটা যাতে বাড়ানো হয়। আপনি খেয়াল রাখবেন, কর কাঠামোতে আপনি
অপ্রত্যক্ষ কর যেটা, এটা কিন্তু সাধারণত অপেক্ষাকৃত দুর্বল এবং কম আয়ের মানুষের উপরে বেশি পড়ে। ইনডাইরেক্ট ট্যাক্স যেটা, আমরা যদি বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো Indirect ক্রয় tax এর করি, বিষয়টা আরেকটু যদি বুঝিয়ে বলেন আমাদেরকে। যেমন অপ্রত্যক্ষ কর যেটা ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা হলো যে আপনি যে একটা ক্রয় করছেন একটা জিনিস, হ্যাঁ, আপনি চিনি কিনছেন, আপনি দোকান থেকে অন্য একটা পণ্য কিনলেন, সেই পণ্যটার উপরে যে করটা আছে এটা তো অপ্রত্যক্ষ, আর আপনার আয়ের উপরে যেটা এটা প্রত্যক্ষ কর হচ্ছে। এটা কর্পোরেট আয় হতে পারে, ব্যক্তি খাতের আয় হতে পারে। এখন সাধারণত অর্থনীতিতে যেটা সাধারণ আমরা নিয়ম আমরা যেটা বলি সেটা হলো যে অপ্রত্যক্ষ করটা এটা সাধারণত কম আয়ের মানুষের উপরে তুলনামূলকভাবে বেশি পড়ে। আর প্রত্যক্ষ করটাকে আপনি তাহলে সরাসরি যিনি নাকি বেশি বড় লোক, এটা প্রোগ্রেসিভ, যিনি বেশি বড় লোক তার উপরে বেশি হারে এটা পড়ছে। কিন্তু একটা গরিব মানুষের যদি চিনি কিনতে যায় আর একজন ধনী মানুষের যদি চিনি কিনতে যায়, তাহলে ওই করটা দাম কিন্তু সমানই সবার উপরে হবে। সমানই পড়ছে। সুতরাং সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি সেটা হলো, এবং উন্নত দেশে জেনারেলি কিন্তু 70-80% হলো প্রত্যক্ষ কর, এবং এইটার আপনি ডিস্ট্রিবিউশনাল একটা জাস্টিসের প্রশ্ন আছে, যে আপনি বন্টনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সমাজে যদি সমতার দিক থেকে চিন্তা করেন, তাহলে কিন্তু আয়করটা বেটার। তো আমাদের দেশে কিন্তু গত কয়েক বছরে সচেতনভাবেই চেষ্টা করা হয়েছে যে আয়করটা যাতে বাড়ানো যায়, এটা বেস যাতে বাড়ানো যায়, এখানে ফাঁকিগুলোতে যাতে কম আনা যায়। এবং উনি ঠিকই বলেছেন যে ওনাদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, এখন প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে ইত্যাদি করে প্রত্যক্ষ করের জায়গাটাকে যাতে করে আমরা ভালোভাবে ধরতে পারি। আপনার কথা প্রসঙ্গেই আসি, যে আমরা শুরুতে যেটা বলছিলাম যে সর্বনিম্ন আয়করের সীমা 2.5 লাখ টাকা করা হয়েছে। আমরা দেখি যে সবসময় একটা ড্রাইভ থাকে যে নতুন নতুন ব্যক্তি যারা এখন আয়করের আওতায় আসেনি তাদেরকে নিয়ে আসা, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে রাষ্ট্রে সেটা হচ্ছে যে যাদের অনেক বেশি আয় হচ্ছে তারা যদি আয়করের আওতার বাইরে থেকে যায় বা যেই পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ না দেয়, সেটাকে অ্যাড্রেস করার জন্য বা সেটা ধরার জন্য এনবিআর কি যথেষ্ট পরিমাণে কাজ করছে, বা যেটা করছে সেটা যথেষ্ট বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় যে এখানে নানানভাবে এটার উত্তর দেওয়া যায়। অবশ্যই আমি বলবো যে আমাদের দেশে যদি আমরা ইনকাম এক্সপেন্ডিচারের যে আর কি তথ্য উপাত্ত আছে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যায় যে অনেকেই আছেন যারা অনেক প্রফেশনাল আছেন, দিনে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, কিন্তু তারা আয়করের হয়তো বা আওতার বাইরে আছেন, অথবা কারণ সেটা ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, সেটা আপনারা ধরবেন ব্যাংকের কিভাবে? মাধ্যমে হচ্ছে না, এবং ওনারাও সেটা ধরতে পারছেন না। তো এইটা হলো একটা দিক, এবং কিন্তু এটাকে আবার এক্সট্রিমেও নিয়ে যাওয়াটা ঠিক না। যেমন ওনাদের একটা সেল আছে, লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিট, এলটিইউ, ওইটা থেকেই কিন্তু সবচেয়ে বেশি টাকা আসে। হ্যাঁ, এখানে আপনার বড় বড় যে টেলিফোন কোম্পানিগুলো আছে ইত্যাদি সবকিছু, হ্যাঁ, বড় বড় ব্যাংকগুলো আছে, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে। এখন আপনি হয়তো কিছুটা সহজ যে ওই জায়গায় যদি আমি একটু ভালো মতো ধরতে পারি তাহলে অনেক টাকা, কারণ তাদেরটা ধরা সহজ, আপনার তাদের সবকিছু ব্যাংকিং চ্যানেলে হচ্ছে। কিন্তু এইটা আবার ঠিক না যে যাদের কাছ থেকে আমি পাচ্ছি তাদেরকে হয়তো আমি একটা অন্যায়ভাবে একটা চাপ প্রয়োগ করলাম। বেস্ট হলো সেটা হলো যে হ্যাঁ, তাদেরটা তো আমি ধরবো এবং ওইটাকে সহজভাবেই আমি অনেক টাকা হয়তো সেখান থেকে নিতে পারবো, কিন্তু বেসটাকে বড় করা, যেটার কারণে ওনারা এখন যে কর দিবস এবং মেলা করছেন, আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এবার তো 86টা উপজেলায় এটা ওনারা নিয়ে যাচ্ছেন, সম্প্রসারিত করছেন। এটা খুবই প্রয়োজন যে বেসটাকে আরো বাড়ানো। এটা বেস বাড়ানো প্রয়োজন। তার পাশাপাশি আমি একটু আপনার কাছে যদি জানতে চাই, বেস বাড়ানোর পাশাপাশি তার পাশাপাশি যারা বড় আয় করছেন কিন্তু কর দিচ্ছেন কম, অথবা আয় করছেন সেটা প্রদর্শন করছেন না, এরকম ব্যক্তিদেরকে ধরার জন্য আপনারা কি করছেন? ধন্যবাদ। তা আমরা আসলে উনি যেটা বললেন যে আমাদের ট্যাক্স বেস বাড়ানো দরকার, এটা একটা সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে। ট্যাক্স বেস আমাদের অবশ্যই বাড়ানো দরকার। পাশাপাশি আমাদের যারা বিগ ট্যাক্স পেয়ার আছেন তাদের বিষয়গুলি আমাদের নজরে আছে, এবং আমরা কাজ করছি যে ট্রান্সফার প্রাইসিং নতুন আইন হয়েছে, সেটার মাধ্যমে আমরা কাজ করতেছি। তো আমরা চেষ্টা করতেছি যে বড় বড় করদাতার, আমরা যদি উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা 100 জন করদাতার কাছ থেকে যদি 1000 টাকা করে আমরা পাই, তাদের কাছ থেকে আমরা পাবো 1 লক্ষ টাকা। কিন্তু আমরা একজন বড় করদাতাকে যদি তার কর ফাঁকির বিষয়গুলি যথাযথভাবে পরীক্ষা এবং নিরীক্ষা করতে পারি, তাহলে সেখান থেকে আমরা অনেক বেশি কর পাবো। কারণ ওইটা উনি আগেই বলেছেন যে আমাদের লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট যেটা আছে সেটা কিন্তু আমাদের প্রায় 30% টোটাল ট্যাক্সের এই লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট থেকে আসেন, যেখানে মাত্র হয়তো টোটাল 200-250 মতো বড় ট্যাক্স পেয়ার আছেন,
এবং ব্যক্তি আছেন প্রায় 1000-এর মতো। এখান থেকেই কিন্তু আমাদের 30% ট্যাক্স চলে আসতেছে। এর মানে এই যে আমাদের বড় আমি যদি taxpayer মোস্তাফিজ সাহেবের কথার প্রসঙ্গ ধরে যাই, এমন অনেক প্রফেশনাল আছেন যারা দিনেই অনেক টাকা আয় করছেন, বা নানা রকম পেশা আছে যেখানে ব্যাংকিং চ্যানেলে সবসময় টাকাটা ট্রানজ্যাকশন হয় না, ক্যাশ টাকা লেনদেন হয়। সেই ক্ষেত্রে এনবিআর এর কি সক্ষমতা সেগুলো ধরার, বা আপনাদের কি উদ্যোগটা কি তাদেরকে করের আওতায় আনার? না, আমাদের করের আওতায় আনার চেষ্টা যেটা আছে, যেমন নিজেরা আমাদের ক্যাশ ইকোনমিতে কিন্তু এটা খুব দুরূহ কাজ। তাদেরকে টোটাল টাকাটা তাদের হিসাব নিকাশ করাটা কিন্তু খুবই কঠিন কাজ। তা যেটা আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি সব টাকা পয়সা হতো, তাহলে কিন্তু সহজেই তাদের কাছ থেকে আমরা ট্যাক্স বেশি পরিমাণ নিতে পারতাম। কিন্তু যেহেতু ক্যাশ ইকোনমি, এখানে তাদেরকে ধরার বা ট্যাক্সের পরিমাণ বাড়ানো খুব কঠিন হয়ে যায়। তা আমরা আমাদের সীমিত জনবলের মাধ্যমে বুঝতেছি, আমাদের প্রত্যেক বছর যে আমাদের এখন তো ইউনিভার্সাল সেলফের যুগ, তারা ইউনিভার্সাল সেলফে 82BB তারা ট্যাক্স দিচ্ছে। আমরা ওখান থেকে যেগুলি রিস্ক আছে বা যাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, সেই কেসগুলি আমরা অডিট করছি। অডিটের ভিত্তিতে হয়তো আমরা আরও অধিক পরিমাণে রাজস্ব আনছি। এবং সবাই যে একসাথে সবাইকে ধরা যাবে তাও কিন্তু না, আমরা আস্তে আস্তে তাদের কাছাকাছি। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা হবে এই বিষয়ে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কয়েক বছর ধরে আমরা দেখছি যে আয়করের ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য আপনারা আয়কর মেলা করছেন। তো এই মেলাগুলোতে কেমন সাড়া পাচ্ছেন? আপনাদের যেই উদ্দেশ্যে মেলা করা, সেটা কি উদ্দেশ্য সফল হচ্ছে? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করে গড়ে তোলা, কর প্রদান সম্পর্কে তাদের যে ভীতি আছে কিছু, সেটা দূর করা এবং তাদের সহায়তা প্রদান করা, একটা কর বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য সাধারণত আমরা এই 2008 সাল থেকে আয়কর দিবস এবং 2010 সাল থেকে আমাদের আয়কর মেলা আমরা করে আসছি। তো গত বছর আমাদের 64টি জেলায় 7টি বিভাগীয় শহর সহ আয়কর মেলা হয়েছিল। সেখানে আমাদের যে রেসপন্স, সেটা খুবই আশাব্যঞ্জক ছিল। এবং সেখানে ধরেন আপনার প্রায় 1,50,000 লোক তাদের আয়কর রিটার্ন মেলা জমা দিয়েছে। প্রায় 6.5 লক্ষ। এই যে 1.5 লাখ যে মেলায় জমা দিয়েছে, আর নতুন কতজন এসেছে? নতুন করদাতার সংখ্যা ছিল সেটা প্রায় 25,000-এর মতো নতুন করদাতা ছিল। এই 25,000 নতুন করদাতা, বা তার আগের বছর আরো কিছু নতুন কম ছিল, বা প্রত্যেক বছর? ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নতুন করদাতারা যারা করের আওতায় আসছেন, তাদের ঝরে পড়ার রেট কত? মানে তারা কন্টিনিউ করেন কত %? আপনারা এটা কোনো স্টাডি আছে আপনাদের? ঠিক ওইরকম অ্যাকুরেট স্টাডি নাই, তবে একটা পার্সেন্টেজ অবশ্যই জড়ে যায়। যেমন আমাদের 17 লক্ষ টিএএন দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের অ্যাক্টিভ ট্যাক্স পেয়ার হলো প্রায় 12 লক্ষ। তো এর থেকেই বোঝা যায় যে প্রতি বছর কিন্তু আমাদের প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ নতুন করদাতা আসছে, এবং আবার কিছু ঝরেও পড়ছে। তো এইভাবে আমাদের করদাতাও কিন্তু বাড়ছে, আবার টিএএন দাঁড়ির সংখ্যাও বাড়ছে। তো গত বছর আমাদের মেলা যে আমরা যে পরিমাণ 6.5 লক্ষ লোককে আমরা সেবা দিতে পেরেছি, এবং এই যারা এখানে মেলায় সেবা নিয়েছে তারা পরবর্তী সময় কিন্তু আমাদের অফিসগুলিতেই আয়কর রিটার্ন দিয়েছে। মূলত তারা তাদের সমস্যাগুলি মেলায় তারা ওয়ান স্টপ সার্ভিস, আমাদের যেহেতু একটা মেলায় একজন করদাতা রিটার্ন দেওয়ার থেকে শুরু করে রিটার্ন জমা দেওয়া পর্যন্ত, রিটার্ন পূরণ থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত যত রকমের কার্যক্রম আছে সবগুলি কিন্তু এখানে করা যায় এবং দেওয়া যায়। টাকাও জমা দেওয়া যায়, সার্ভিস নেওয়া যাচ্ছে, উপদেশ নেওয়া যাচ্ছে। তো এই কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, যেখানে একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যেহেতু সব সেবাগুলি পায়। আর এখানে আরেকটা বিষয় হলো যে এখানে সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত থাকেন। কোনো যদি জটিল সমস্যাও থাকে, সেগুলি তাৎক্ষণিকভাবে কিন্তু সমাধান করে দেওয়া হয়। এই কারণেই মানুষের কাছে প্রত্যাশা দিন দিন বাড়ছে, এবং মেলাতে রিটার্ন জমা দেওয়ার জন্য আমরা কিন্তু এই বছর 150টি জায়গায় মেলা করছি, যেখানে গত বছর আমরা 64টি জায়গায় 64টি জেলা বিভাগীয় শহর আমরা মেলা করছি। এবার আরো মেলার পরিধি বাড়ছে। আমি একটু যাচ্ছি মুস্তাফিজ সাহেবের কাছে, যেটা আমি বলছিলাম যে মানুষ কর দেয় কেন? মানুষের কর দেওয়ার পিছনে একটা প্রত্যাশা থাকে। ধরেন আমার আয়ের একটা অংশ আমি দিয়ে দিচ্ছি, কারণ এর বিনিময়ে আমিও কিছু পাবো। এটা হতে পারে স্বাস্থ্যসেবা, হতে পারে পরিবহন সেবা, সড়ক, নিরাপত্তা, অনেক কিছু। কিন্তু যখন মানুষ মনে করে যে আমি বৃষ্টি হলে রাস্তা ডুবে যাচ্ছে, আমি পাবলিক ট্রান্সপোর্টে অ্যাক্সেস পাচ্ছি না, চিকিৎসা সেবা আমি পাচ্ছি না, তাহলে এরকম যাদের মনোভাব হয়, এবং হওয়াটা খুব বিচিত্র না আমাদের শহরে, তাকে কিভাবে মোটিভেট করবেন, বা তার কাছে যুক্তিটা কি থাকবে? আমার মনে হয় যে এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে সমাজে অপেক্ষাকৃত যারা আয় বেশি, তাদের কিন্তু সমাজের কাছে একটা দায়বদ্ধতা আছে, যে এই সমাজে কিন্তু তাকে শিক্ষা দিয়েছে, তিনি আয় করছেন,
বিভিন্ন শ্রমিক তার জন্য কাজ করছে, সুতরাং তার একটা দায়বদ্ধতা থেকে তখন তাকে কিন্তু তার আয়ের একটা অংশ দেশকে দিতে হবে, সমাজকে দিতে হবে, এই উপলব্ধি থাকতে হবে। দ্বিতীয় যেটা আপনি ঠিকই বলেছেন যে উনি যদি মনে করেন যে আমি যে করটা দিচ্ছি এটার জন্য আমার যে সেবা পাওয়ার কথা, আমি রাস্তায় যাতে ভালোভাবে চলতে পারি, আমার বাড়ির সামনে যে স্কুলটা আছে সেটা যাতে ঠিকমতো কাজ করে, আমি যাতে স্বাস্থ্যসেবা পেতে পারি, তো সেইটা অবশ্যই আমার মনে হয় যে এটা তার একটা অধিকার আছে। এবং অনেক দেশে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একটা বাড়ির পৌর কর দিচ্ছেন, তাহলে পৌর করটা কিন্তু কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে এবং পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়। আমাদের দেশে সেটা নাই, সুতরাং ওই ট্র্যাকিংটা করা যায় না, সেই ট্র্যাকিংটা করা যায় না। তৃতীয় যেটা সেটা হলো যে মানে এখানে একটা চিকেন এন্ড এগের প্রশ্নটা থেকে যায় যে আমি যদি টাকা না দেই তাহলে কিভাবে এই সেবাটা আমি সেটা হবে কিভাবে, রাস্তাটা কিভাবে হবে, আবার আরেকটা হলো যে আমি দিলাম কিন্তু রাস্তাটা কেন হচ্ছে না, দুটো দিকই আছে। সুতরাং এখানে আমার মনে হয় যে যিনি নাকি দিচ্ছেন সেখানেও তার আলোকিত স্বার্থপরতার দরকার আছে, অ্যানলাইটেন সেলফ ইন্টারেস্টেড, যে আমি এটা দিলে আমার দেশের উপকার হবে, আমার অন্যান্য যেসব যারা আছেন যাদের আয় কম তারা উপকৃত হবেন। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের একটা ট্রান্সপারেন্ট এবং একটা অ্যাকাউন্টেবল যদি সিস্টেম থাকে তখন তাহলে কিন্তু আমরা করদাতা হিসাবে দাবি করতে পারি যে আমরা যে কর দিয়েছি এইটা দিয়ে আমার তো এই সেবা পাওয়ার দরকার ছিল, সেটা আমি পাচ্ছি না কেন। সুতরাং এরকম একটা ব্যবস্থা যদি গণতান্ত্রিক দাবির একটা যদি আবহ যদি থাকে, যেখানে নাকি আমি আমার ধরেন যে জনপ্রতিনিধি যিনি আছেন বা আমার যে পৌর কমিশনার আছেন, আমার যে মেয়র আছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি, তাহলে কিন্তু তখন তাদের দিক থেকে জবাবদিহিতা আমার মনে হয় যে এই যে জবাবদিহিতার বিষয়টা, এটা নিশ্চিত করার জন্য কোনো উদ্যোগ কি কখনো নেওয়া হয়েছে, বা আপনাদের মতো সিপিডির মতো থিঙ্ক ট্যাঙ্ক তারা কি কখনো কোনো সুপারিশ বা কোনো সাজেশন গভর্নমেন্টকে দিয়েছেন? আমরা তো সবসময় আমরা কয়েকটা দিক নিয়েই আমরা গবেষণা করি। একটা তো যেটা হলো যে করের পরিধি কিভাবে বিস্তৃত করা যায়, এই যে কর সপ্তাহ হচ্ছে বা কর মেলা হচ্ছে, এভাবে জনগণের কাছে এগুলোকে কিভাবে পপুলারাইজ করা যায়, এসবগুলো কথা কিন্তু আমরাও এগুলোকে সমর্থন করি আমি বলছি। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে জায়গাগুলোতে কর আপনি আরোপ করলে আপনি সহজ উপায়ে কিভাবে আপনি এটাকে নিতে পারেন। যেমন আমরা অনেক দিন ধরেই বলছি যে আপনি যদি পেপার ট্রেল বের করতে আপনি যদি রাখতে পারেন, যে ব্যাংকে যখন লেনদেন হচ্ছে সেটার সাথে আপনার এনবিআর এর ইম্পোর্ট কি হচ্ছে, সেটার সাথে সেন্ট্রাল ব্যাংকের তাদের যে খবরদারি নজরদারি আছে, এগুলোর মধ্যে যদি একটা সমন্বয় করা যায় তাহলে কিন্তু যিনি কর দিচ্ছেন না কিন্তু তার ব্যয় দেখলে বোঝা যায় যে মানে উনি অনেক টাকা ব্যয় করছেন, তাহলে আয়টা কোথা থেকে আসছে। তাহলে এই যে পেপার ট্রেলটা করা, এটার কথাও কিন্তু আমরা অনেকদিন ধরে বলছি, যে প্রযুক্তি ইত্যাদি। তৃতীয় যেটা সেটা হলো প্রশিক্ষণ। এই যে এখন রাজ্জাক সাহেব বললেন যে ট্রান্সফার প্রাইসিং সেল করা হয়েছে, হুইচ ইজ ভেরি গুড, যে আপনি যাতে কর ফাঁকি না দেন। ওনাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আছে, এইসব জায়গাগুলো আমি দেখছি যে উনি এটার চার্জে ছিলেন। হ্যাঁ, এগুলো তো এখন কিন্তু এগুলোকে অনেক সময় এগুলোকে ফরেনসিক বলে, যে মানে ঠিক যেরকম ভাবে নাকি ফরেনসিক যারা নাকি গোয়েন্দাগিরি করেন তারা এইগুলো করতে পারেন, কিন্তু এটার জন্য প্রযুক্তি, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এই তিনটা জিনিস আমার মনে হয় খুবই দরকার। আমি একটু এই প্রশ্নটা বলি, যারা বলছেন যে করদাতা একজন ট্যাক্স পেয়ার কেন ট্যাক্স দিবেন, নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে আমি কেন ট্যাক্স দিব। তা আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে একসময় আমাদের দেশের অর্থনীতি নির্ভর করতো বিদেশি সাহায্যের উপরে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং আমাদের ইন্টারনাল রেভিনিউ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং একটা জ্বলজ্জন্ত প্রমাণ হলো আমরা যে আমাদের পদ্মা ব্রিজ কিন্তু আমরা নিজস্ব টাকায় করছি, এটা আমাদের কিন্তু রেভিনিউর টাকার থেকে আসছে, তাই না? তো এই যে এবং রাস্তাঘাট তৈরি হচ্ছে, বিভিন্ন হাসপাতাল তৈরি হচ্ছে, এগুলি কিন্তু আমাদের জিওবি মানে গভর্নমেন্ট টাকার রাজস্বের টাকাও কিন্তু হচ্ছে। তো এগুলি কিন্তু ভিজিবল। কিন্তু আপনি যারা বলছেন যে জবাবদিহিতার কোনো বিষয় আছে কিনা বা প্রশ্ন করা যায় কিনা, এগুলি হতে পারে। মানুষকে সচেতন, আমরা যেমন কর প্রদানের জন্য সচেতন করছি, জনগণও কিন্তু কর দিয়ে তার এই করের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে এক্সপেন্ডিচার হচ্ছে, এটা কিন্তু তারা দাবি করতেই পারে, এটাও সঙ্গত দাবি তাদের। অবশ্যই। আরেকটা বিষয় যে প্রসঙ্গটা আসলো, যে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের 2 মেয়াদের মহাপরিচালক ছিলেন আপনি, আমাদেরকে একটু বুঝে বলবেন যে এনবিআর এর গোয়েন্দা সেল করে কি না? এখানে রাজস্ব ফাঁকি যারা দেয় তাদের ফাঁকি উদ্ধারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়। তো এটা স্বভাবতই গোয়েন্দা কার্যক্রম কিন্তু গোপনীয়,
এটা আমাদের দেশে এখনো প্রকাশ্যে গোয়েন্দাগিরি না না, ওইভাবে আপনার তথ্য আপনার দেওয়া আপনার হয় না। গোয়েন্দা গোপন তথ্য আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনারা কি করেন, বা আপনাদের এই যে গোয়েন্দা সেল একটা আছে, এটাই আমাদের জানা ছিল না। হ্যাঁ, তো ওরা ওদের মানে সাকসেস রেট কেমন, আপনারা কেমন? খুবই ভালো সাকসেস রেট। আমরা অনেক করদাতার কাছ থেকে আমরা ইভেডেড ট্যাক্স যেটা সেটা আমরা আদায় করতে পেরেছি, এবং সেই সংখ্যা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু প্রতি বছর আসছে। এটা শুধু অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা একটা ডিটারেন্ট ইফেক্ট আছে কিন্তু একজন করদাতাকে যখন আমরা রেড করি, তার কাছ থেকে যখন আমরা ইভেডেড ট্যাক্স আমরা আদায় করি, এটার একটা প্রভাব কিন্তু যে ডিটারেন্ট ইফেক্ট হিসাবে অন্যরাও কিন্তু সচেতন হয়। তখন এই যে ট্রান্সপারেন্সির জায়গাটা কিন্তু ডেভেলপ করে, তারা তখন ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, এবং তারা চেষ্টা করে যতটুকু কম ফাঁকি দেওয়া যায় বা ফাঁকি না দেওয়া যায়। কারণ যেহেতু আমরা গোয়েন্দা সেলের লোকেরা কিন্তু তৎপর আছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো জায়গায় হানা দিতে পারে। জি, অবশ্যই আমরা আরো একটা বিরতি নিব, আবারও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। গত কয়েক বছরে টাকা পাচার হওয়ার প্রবণতা বাড়ছে বাংলাদেশ থেকে। এই যে এতে রাষ্ট্রের ক্ষতি কি পরিমাণ হচ্ছে আর সরকার কি করছে? আমি যদি একটা পরিসংখ্যান দিই আপনাকে, যে জুন মাস 2014 সালে একটা প্রতিবেদন, সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের অর্থ রাখার পরিমাণ এক বছরে বেড়েছে 62%, 62% বেড়েছে গত বছরের হিসাব। হ্যাঁ, আমরা তখন ধরে তো আলাপ করছিলাম সম্পদ আহরণের কথা, কিন্তু সম্পদ যে দেশ থেকে চলে পাচারও যাচ্ছে। হয়ে যাচ্ছে, এটাও আপনি একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুললেন। এবং এরকম যখন পাচার হয়ে যায়, তখন যারা নাকি কর দেন তাদের জন্য একটা অনুৎসাহের কারণ হয় যে দেশ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, সেখানে কি করা হচ্ছে। আমাদের দেশে গত কয়েক বছরে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট সহ বিভিন্ন ধরনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে এগুলোকে যাতে কম হয় সেটা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় যেটা, আমরা গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট একটা বের হয় প্রতি বছর, ওরা ট্র্যাক করে কোন দেশ থেকে কত টাকা পাচার হয়ে যাচ্ছে। আমাদের গত 10 বছরে আমাদের প্রায় $15 বিলিয়ন মতো টাকা পাচার হয়ে গেছে। প্রতি বছরে গড়ে $1.5 বিলিয়ন টাকা চলে যাচ্ছে, এবং এইটার প্রায় 70% যায় হলো, যেখানে ওনাদেরও একটা ভূমিকা আছে যে এটাকে কিভাবে কম রাখা যায়। সেটা হলো যে ট্রেড মিসপ্রাইসিং। বাংলাদেশ থেকে যেটা যায় $1.5 বিলিয়ন মধ্যে, এটা 70% যায় হলো বাণিজ্য যখন করা হয়, তখন আপনার এক্সপোর্টের সময় এটাকে আন্ডার ইনভয়েসিং করলো, ইম্পোর্টের সময় ওভার ইনভয়েসিং করলো, এইভাবে এটা চলে যায়। সুতরাং সেখানে যদি আমরা মূল্য কিভাবে নির্ধারিত হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা ওই সার্ভেলেন্সটা করলে, এটা সার্ভেলেন্সের বা মনিটরিং এর দায়িত্বটা কার? এনবিআর এটা করতে পারেন। হ্যাঁ, এটা হলো একটা। আর আপনি যেটা সুইস ব্যাংকের কথা বললেন, সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা আছে। আমার মনে আছে গত বছর যখন এই সুইস ব্যাংকের কথাটা উঠলো, ভারতে আমরা দেখেছি অনেক তোলপাড় হয়েছে। ভারতের ওরা কিন্তু সেন্ট্রাল ব্যাংক জানতে চাইলে সুইস ব্যাংকের কাছে যে কার কার নামে আছে, কত টাকা আছে। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকেও জানিয়েছিল এটা। হ্যাঁ, তারা কিন্তু এখন নতুন ল করেছে, এবং যেসব দেশের সাথে চুক্তি আছে তারা কিন্তু জানে। যেমন ইউনাইটেড স্টেটস, আমাদের সঙ্গে সেই চুক্তি আছে। আমাদের এটাই করার মানে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে চুক্তি করেছে, তাদেরকে নাম বলে দেয় যে কার কত আছে কি। তো এটা ভারত যখন করেছে, ভারতের দেখবেন যে এই একই সময় আমাদের যখন বেড়েছে, ভারতের কিন্তু 10% কমে গিয়েছিল। সুতরাং এগুলো আমরা যদি ভালোভাবে এগুলো যদি আমরা ফলো আপ করতে পারি, এবং সুইস ব্যাংকগুলোর সাথে, সুইস রাষ্ট্রের সাথে আমাদের যদি চুক্তি ইত্যাদি করতে পারি, তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো যদি দেয়, তাহলে এই টাকাটা আমাদের এখান থেকে অত সহজে চলে যাবে না, বা যারা যাবে চলে গেছে সেটাও আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। খেয়াল করতে হবে যে এটার একটা বড় অংশ কিন্তু করাপশন, বিভিন্ন ধরনের যে দুর্নীতি আছে সেগুলোর সাথে কিন্তু জড়িত, এবং এটার সাথে কিন্তু বিভিন্ন এই টাকাটা জঙ্গি অর্থায়ন ইত্যাদিতেও ব্যবহৃত হতে পারে। সুতরাং আমাদের একটা জাতীয়, আমার মনে হয় একটা সার্ভেলেন্স এখন ইনিশিয়েট করা দরকার, যাতে এই ধরনের যে টাকা পাচার হয়ে যাচ্ছে সে টাকাগুলো যাতে ওইভাবে যাতে না যেতে পারে। এখানে আইনের একটা ব্যাপার আছে, এবং এনবিআরেরও ভূমিকা রাখতে পারে। আমি যাচ্ছি আপনার কাছে যে বাজেটে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ রাখা বা কালো টাকা সাদা করার একটা অপশন রাখা হয় অনেকবারই আমরা দেখেছি। তো সেটাতে সারা মিলে কম। যদি আমরা দেখি যে মানে স্বাধীনতার পরে এ পর্যন্ত কালো টাকা সাদা হয়েছে মাত্র 2%। এই যে একটা সুযোগ দেওয়ার পরও মানুষ নিচ্ছেন, এটা কেন? এই প্রবণতাকে কি কারণ? এখানে আসলে আমাদের যে সুযোগ দেওয়া হয়, এবং আইনে কিন্তু আমাদের ইনবিল্ট আছে যে আমাদের সেকশন যে 19 আছে, সেখানে কিন্তু অপ্রদর্শিত টাকা যদি কেউ ঘোষণা করে বা আমরা যদি ধরতে পারি, তাহলে আমরা 19-1 ধারায় কিন্তু অন্যান্য সূত্রের আয় হিসাবে সেটাকে আমরা নর্মাল ট্যাক্স এবং কিছু জরিমানা আরোপ করে কিন্তু আমরা সেটাকে ট্যাক্সেশন করতে পারি। তো সুতরাং পৃথকভাবে আমরা যদি
কালো টাকা সাদা করার বিশেষ কোনো আইন করি, সেগুলি আসলে এখন কিন্তু আর করা সম্ভব না, আন্তর্জাতিকভাবে সেগুলি আর এলাও করে না এখন। তো আমাদের অনেকটা চাপও থাকে যে না, এগুলি সরাসরি দেওয়া যাবে না, কিন্তু অপ্রদর্শিত আয় প্রদর্শন করার সুযোগ কিন্তু আইনেই আছে। তার পাশাপাশি এগুলির প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, ওই যে আগে আমি যেটা বলছিলাম যে আমরা ট্রান্সফার প্রাইসিং সেল কিন্তু গঠন করেছি। এটা কার্যক্রম আমাদের এই বছর থেকে শুরু হয়েছে এবং আগামী বছর থেকে আমরা কিভাবে মানি ফ্লাইট, মানি শিফটিং যেগুলি হচ্ছে, মিস প্রাইসিং, ট্রেড মিস প্রাইসিং, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এই বিষয়গুলি অ্যাড্রেস করার আমরা চেষ্টা করতেছি। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, কাস্টম ইন্টেলিজেন্স কাজ করছে সেই দিকে, এবং আমরা আরো গভীরভাবে এগুলি অ্যানালাইসিস করছি। আরেকটা বিষয় আপনার কাছে পাশাপাশি জানতে চাই আমি একটু অন্য প্রসঙ্গে, যে সাধারণ মানুষের আয় করের ব্যাপারে একটা ভীতি কাজ করে অনেক সময়, যে ইনকাম ট্যাক্স অফিসে গেলে হয়তো নানা রকম হয়রানির মুখে পড়তে হবে, অথবা তার যেই টাকা কর দেওয়ার কথা সেইটাই দিতে হবে, নাকি বেশি টাকা নিয়ে নেবে, নানা রকম ভীতি। এই ভীতি দূর করতে আপনারা এই মেলার মাধ্যমে বা সচেতনতার মাধ্যমে কোনো কি উদ্যোগ নিয়েছেন, মানুষ যেন ভয়টা কেটে যায়? কর ভীতি দূর করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকমের পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি, যে আমরা সচেতনতামূলক কার্যক্রম, কর শিক্ষা বিষয়ক বিজ্ঞাপন, প্রচার এগুলি করে থাকি। পাশাপাশি আমরা আয়কর দিবস এবং আয়কর মেলাও কিন্তু একই উদ্দেশ্যে আমরা করে থাকি। এই আয়কর মেলা এবং আয়কর দিবসের মূল মেসেজটাই হলো করদাতাকে সচেতন করা। মানুষের যদি কর নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, কার কাছে যাবে? আমাদের কিন্তু কর সেবা কেন্দ্র, তথ্য সেবা কেন্দ্র আছে আমাদের 7টি বিভাগীয় শহর সহ 9টি কর সেবা কেন্দ্র আছে, এবং আমাদের কর পরামর্শ কেন্দ্র কিন্তু আমাদের প্রায় সকল বিনামূল্যেই সেবা, অবশ্যই বিনামূল্যে সেবা পাবে এবং পাচ্ছে। করের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার কাগজপত্র নিয়ে সেই কর্মকর্তার কাছে গেলে, সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গেলে সবকিছুর সমাধান পাওয়া যাবে বা উত্তর পাওয়া যাবে, নিঃসন্দেহে পাওয়া যাবে। আপনারা প্রশ্ন হলো যে করদাতাগুন রাইট জায়গায় যেতে হবে। সরাসরি কর্মকর্তার সাথে যদি যোগাযোগ করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের হয়রানি বা ভীতি যেটা আছে এটা দূর হবে এবং হয়রানি অনেক। আমি তো জানি না ঢাকা শহরে কি কর কর্মকর্তা, তথ্য কর্মকর্তা কে আছেন, এইটা জানানোর জন্য আপনাদের কি কোনো তো দেখি না, আমি জানি না। অন্তত করদাতা যিনি যে কর অঞ্চলের করদাতা, সেই কর অঞ্চলের করদাতা কর্মকর্তার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে তিনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। জি, আমরা আবার একটা বিরতি নিয়ে আসছি, তারপরে আরো আলোচনা হবে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কোনো সম্পদের বাজার মূল্য কম দিকে, মানে সরকার নির্ধারিত যে মূল্যটা থাকে, দেখা যায় যে বাজার মূল্য আসলে তার চেয়ে অনেক বেশি। সেই সরকার নির্ধারিত মূল্যটা বা বাজার মূল্যের চেয়ে অনেক কম দেখিয়ে কেনা বেচা হয়, এবং তাতে গভর্নমেন্ট অনেক বেশি রাজস্ব থেকে বঞ্চিত। এই উদাহরণ হিসেবে আমরা জমির কথা বলতে পারি। গুলশান এলাকার একটা জমির এখন দাম কত আমার জানা নেই, কিন্তু দেখানো হয় অনেক কম। যে কোনো ক্ষেত্রে, বাংলাদেশের যে কোনো অঞ্চলের জমির কথা বলেন, এটা একদম প্রকাশ্য, সবাই জানে, কিন্তু বিষয়টা অ্যাড্রেস করা হয় না। আপনি ঠিকই বলেছেন, এবং এইখানে এই কারণে দুর্নীতি এবং কালো টাকার একটা বড় উৎস কিন্তু এইসব খাত থেকে চলে আসে। এখন সরকারের কিন্তু একটা নিয়ম আছে, একটা মিনিমাম প্রাইস রেখে দেয়, কিন্তু এটার উপরে যদি কেনা বেচা হয়, তো তাহলে কিন্তু সেই টাকাটা প্রদর্শন করার কথা। সবাই ওইটাকেই স্ট্যান্ডার্ড ধরে, এবং অনেক সময় আপনি যদি রিয়াল প্রাইসটা দিয়ে ট্রানজাকশন করতে চান এবং দেখাতে চান যাতে ক্লিয়ার আপনি হতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় অনুৎসাহিত করা হয়। কারণ আপনি যখনই কিনা 10 লাখ টাকায় একটা জিনিস আপনি যদি দেখাচ্ছেন যে কিনেছেন, কিন্তু আসলে কিনলেন 1 কোটি টাকায়, তাহলে যিনি নাকি 1 কোটি টাকা পেলেন, তার কিন্তু 90 লাখ টাকা কিন্তু অপ্রদর্শিত হয়ে গেল, কালো টাকা হয়ে গেল। অনেকে কিন্তু এটা করতে চান না, কিন্তু আপনি যদি ওই 10 লাখ টাকার জায়গায় যদি 1 কোটি টাকা দেখাতে যান, তখন দেখা যাবে যে আপনাকে নানান ধরনের আর কি অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এটা এখন আমার মনে হয় যে এখন আমাদের প্রযুক্তি যেহেতু যুগ এসেছে, আমরা জানতাম যে একটা পাইলট বেসিসে এটাকে ডিজিটাইজেশন করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং এটা যদি আমরা কতদূর আপনি কি আমাকে বলতে পারেন? আমি এটা ঠিক জানি না যে সর্বশেষ কোন জায়গায় আছে, কিন্তু এটুকু আমি জানি যে যেভাবে এটা পরিকল্পনা করা হয়েছিল এবং যে হারে এটাকে বিস্তৃত করে বাংলাদেশকে এটার ভেতরে নিয়ে আসার কথা, সেখানে অনেক ধরনের দুর্বলতা রয়ে গেছে এবং সেটা আমরা করতে পারিনি। এটা করা গেলে এটা আমরা অ্যাড্রেস করতে পারি। আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে এই জমির প্রসঙ্গটা আপনি খুব ভালোই তুলেছেন, মামলা মোকদ্দমারও কিন্তু একটা সিংহভাগ হলো এই জায়গাটাতে। তাহলে দেখেন আপনি, তাহলে এই আমাদের কোর্ট সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করা যেত, এই ব্যাকলগ যেটা আছে এটা অ্যাড্রেস করা যেত, সরকারের যে ট্যাক্স
এটা আরো অনেক গুণ বাড়ানো যেত যদি আমরা যদি এটা ঠিক করতে পারতাম। সুতরাং এটা একটা বড় জায়গা, যে জায়গাটাতে হাত দেওয়া দরকার আছে। আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাচ্ছি যে এইবার আয়কর মেলা বা এইবার এই আয়কর বর্ষে আপনাদের টার্গেট কি? কর মেলায় কর আমাদের মেলা এবং আয়করেরও টার্গেটটা কি, কতটুকু অ্যাচিভ করতে পারবেন, দুটোই বলেন আমাকে। আমাদের এই বছর আমাদের যে 65,932 কোটি টাকা আয়কর অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা কি সেটা অ্যাচিভ করতে পারবেন? আমরা আশাবাদী? আশা করি আমরা অ্যাচিভ করতে আচ্ছা, পারবো। এবার আয়কর মেলাটা বলুন। আমাদের আয়কর মেলা আমরা গত বছর আমরা যেখানে 64টি জায়গায় আয়কর মেলা করেছিলাম, এই বছর আমরা 150টি জায়গায় আমরা আয়কর মেলা করতে যাচ্ছি। এবার অর্থাৎ মেলায় নতুন বিষয় কি জেলা থাকছে? শহরের বাইরে যেও কিন্তু আমরা 86টি উপজেলায় আমরা আয়কর মেলা করতে যাচ্ছি। তো এবার আয়কর মেলায় আমাদের ওইটাই বাড়তি যে আমরা 86টি উপজেলায় আমরা আয়কর মেলাকে বিস্তৃত করতে পারছি। আর পাশাপাশি আমাদের আয়কর মেলা এই বছর নতুন আরেকটি বিষয় থাকবে, সেটা হলো কাস্টমস এবং ভিএটির জন্য, ভ্যাট এবং কাস্টমসের জন্য 2টি বুথ থাকবে এবং সঞ্চয় পরিবহন দপ্তরের জন্য 1টি বুথ থাকবে। যেহেতু এগুলি আমাদের এনবিআর ফ্যামিলি এবং আইআরডির অন্তর্ভুক্ত, আমরা এই সবগুলি আমরা যাতে একজন ভ্যাটের প্রশ্ন যাতে এখান থেকে সমাধান করতে পারে, সার্ভিস নিতে পারে, সেটাও রাখা হবে এবং কাস্টমসের বিভিন্ন সার্ভিস বা কী কী সেবা আমাদের আছে যেগুলি দিতে পারে সেগুলি তারা করতে পারবে। তো এই বিষয়গুলি আমাদের এই বছরের নতুনত্ব আছে। তা আমরা মনে করি আমরা প্রতি বছরই কিন্তু 20 জন করদাতাকে, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার যারা ভালো করদাতা, তাদেরকে আমরা ট্যাক্স কার্ড দেই এবং সারা দেশে বিভিন্ন জেলা, পৌরসভা এগুলির মাধ্যমে কিন্তু আমরা 390 জন করদাতাকে এবারও আমরা নিশ্চয়ই বাছাই করে দেওয়া হবে। আমরা দিচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে থাকার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।